আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মেজর মাহাদীপ মাহসিনের এক থাপ্পড়ে এমপি মহোদয়ের তৃতীয়তম কন্যা খেয়ার মাড়ির দাঁত পড়ে গিয়েছে। ফলস্বরূপ হাতের মুঠোয় শক্ত করে চেপে রেখেছে সে দাঁতটি। বাম গালের পাটাতন লাল হয়ে আছে। মনে হচ্ছে বিষ দাঁতওয়ালা পিঁপড়ে এসে তাকে সাদরে চুম্বন করে গিয়েছে। অনামিকা জুয়েলার্সের কর্ণধার রঘুজিৎ কর্মকার অনুতপ্ত মাখা চোখে তাকায়। মুখ থেকে শব্দ নিশ্চিত না হলেও সে তার ভাবভঙ্গি দ্বারা বোঝায়। এমন উচ্চ বেগে থাপ্পড় খেয়ে আহত হয়ে যাওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত ম্যাম। সমস্তটাই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছে। এখানে আমাদের কোনো হাত নেই। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে চল, ডেন্টিস্টের কাছে যাই। পড়ে যাওয়া দাঁতটা যদি সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেয় তাহলে নো টেনশন, কেউ জানবেই না তোর দাঁত পড়ে গিয়েছিল। কথাখানা বলতেই মুখে হাত দিয়ে ফিক করে হেসে ওঠে শৈলী। একমাত্র বান্ধবীর অকালে দাঁত পড়ে যাওয়া, সাথে এমন ভরা লোকের মাঝে থাপ্পড় খাওয়াটা তার কাছে হয়তো খুব একটা কষ্টের কিছু মনে হচ্ছে না। চেহারায় আফসোসের ছিটে ফোটাও নেই, বরং শান স্কিনে ত্বকটা উজ্জ্বলতা ছড়াচ্ছে। আমার বান্ধবী হওয়ার কোনো যোগ্যতাই নেই। কেয়া কথা শেষ করতে পারে না। বাম পাশটা তার কেমন অসাড় হয়ে আসছে। চোখ মুখ কুচকে গালে হাত রাখে। শৈলী দুটো ছোট আকৃতির বরকচি হাতে নিয়ে খেয়ার গালে ধরে আলতো করে স্লাইড করতে থাকে কিছুক্ষণ। ঠান্ডা স্পর্শে জ্বলনিটার আজ কিছুটা কমে আসতেই একটুখানি স্বস্তি পায় সে। জুয়েলারি দোকানটিতে সাটিয়ে রাখা গোলা আকৃতির সোনালি ফ্রেমের আয়নার দিকে ধীর পদস্থে এগিয়ে যায় খেয়া। গায়ে জড়ানো ওনার এক পাশের কার্নিশটা ফ্লোরের বুক ছুঁয়ে যাচ্ছে। চুলগুলো পূর্ণ খোপা হতে অর্ধ খোপাতে পরিণত হয়েছে। মুখ তার বিষণ্ণতায় ভরপুর। আইনে নিজের প্রতিবিম্ব স্থাপন করতে আটকে ওঠে সে। বামকালের পানে চেয়ে এত জোরে লোকটা মেরেছে যে মনে হচ্ছে সরকারি বিল পাশের নীল বর্ণধারী সিল লাগিয়ে দিয়েছে। ইহকালে আর এই সিল উঠবে না। ডান হাতের মুঠোয় শক্ত করে চেপে রাখা দাঁতখানার দিকে একটু চেয়ে এসে ধীরে ধীরে হাঁ করে। নজর বাম পাশে নিচের শাড়ির দাঁতগুলোর দিকে। অর্ধগজিত আক্কেল দাঁতের আগের মারি দাঁতটা ঠিক থাকলেও তার আগেরটা নিখোঁজ, আর এই নিখোঁজ দন্তটাই তার হাতে। খালি জায়গাটা রক্তবর্ণ ধারণ করে থাকলেও অনুচক্রিকা তার কার্যে সক্ষম হয়েছে। শৈলী খেয়ার সদ্য পড়ে যাওয়া দাঁত এবং মুখের ভিতরে খালি জায়গাটা দেখার জন্য এগিয়ে আসতেই মুখ হাতিকে হতে পরিণত করে খেয়া। সাথে সাথেই মুঠো পাকাই ডান হাতটা। আমি তোর বান্ধবী হই খেয়া, আমাকে দেখাবি না? কি দেখবি তুই? তোর দাঁত এবং আকালে ত্যাগকৃত স্থানটা। থাপ্পড় খেয়ে দাঁত কার পড়েছে? তোর। ব্যথাকে পেয়েছে তুই। তাহলে আমি কেন আমার ব্যক্তিগত সম্পদ এবং জায়গা তোকে দেখাবো? শৈলী খেয়ার কথায় চোয়াল ঝুলাই বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় ঝটকা খেয়ে বলে, তোর স্বার্থপরতা দিন দিন বেড়ে যাচ্ছে খেয়া। চকচকে আয়নে নিজের করুণ চেহারায় দৃষ্টি স্থাপন করে খেয়া। আয়নার ভিতরে কয়েক হাত দূরে দাঁড়ানো সাদা ফর্মাল শার্ট এবং প্যান্ট পরিহিত রঘুজিৎ কর্মকারের দিকে চোখ পড়তে তা সরিয়ে নেয়। থমথমে গলায় কণ্ঠ বাড়িয়ে বলে, ছটছট করে চুল কাটা লম্বা পেশিবহুল লোকটা আমার দিকে এগিয়ে এলো। মুখে কস্টেপ লাগিয়ে সজোরে থাপ্পড় মেরে চলে গেল। তারপরেই আমার মুখে এলো নোনতা স্বাদ। 1 মিনিটের নীরবতা শেষে বুঝতে পারলাম আমার দাঁত আর নেই। থাপ্পড় খেলাম আমি, মনে হলো ব্যথা লাগলো সবার। কারো মুখে কোনো কথা নেই, কেউ একটা প্রতিবাদও করলো না, বললো না এই বেটা দাঁড়া, তোর সাহসের আমি নিকুচি করছি, পালিয়ে যাচ্ছিস কোথায়? শৈলীর বোধ করি এবার বান্ধবীর প্রতি দয়ামায়া এলো। খেয়ার দুঃখের চাপ তার অন্তরে বৃদ্ধি মাথা নিচু করে বলে, বিশ্বাস কর খেয়া, আমি বলতে চেয়েছিলাম এই বেটা খামোশিয়া। তোর সাহস কি করে হলো আমার বান্ধবীকে এত জোরে থাপ্পড় মারবি তো মারবি, একটু আস্তে মারবি, তাই বলে গালে ব্লেসিং করিয়ে ছাড়বি?
তোর ছাড় ছাড় করা চুল আমি ন্যাড়া করে দিব। বললি না কেন? আসলে আমার দাঁতও রুট ক্যানেল করা, মনে নেই তোর? গত বছরের শীতের সময় দাঁতের ব্যথায় কেমন মাথা নষ্ট বাছুর ছানার মতো লাফালাফি করলাম। ইস বন্ধু, সে কি ব্যথা! খেয়া দীর্ঘশ্বাস ছাড়ে। শৈলীর গালে হাত দিয়ে অভিনয় করা দেখে তার বান্ধবী সুচিত্রা সেনের মতো পাক্কা অভিনেত্রী। অভিনয়ের ক্ষেত্রে বাজবিচার না করলে হয়তো শৈলী সেন বলাই যেতে পারে। আপনাদেরও কি দাঁতের রুট ক্যানেল করা ছিল? রঘুজিৎ কর্মকার তার আগে থেকেই তৈরি করা অজুহাত বানিয়ে নিয়ে এগিয়ে আসে। গলার সাথে বাধাইকৃত টাইখানা হালকা টেনে সম্ভ্রম সুরে বলে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত ম্যাম। আপনি আমাদের নিয়মিত এবং সম্মানীয় কাস্টমার। কোনোভাবেই আমরা আপনার অসম্মান পেপার করি না। দোষটা কি আমার ছিল বলুন? আপনাদের ভালো চাইতে গিয়ে আমাকেই ভিকটিম হতে হলো। এখানে আসলে দোষ ভুলের কিছু হয়নি ম্যাম, সম্পূর্ণটা হয়েছে ভুল বোঝাবুঝি। উনি চোর বা চুরি করতে আসেনি। খেয়ার কণ্ঠে দৃঢ়তা আনে। নিজের চোখ এবং ধারণাকে সঠিক প্রমাণ করতে সে সর্বদা তৎপর। নিজের পরিষ্কার চোখ দ্বারা সে দেখেছে বেটা খুব সন্তর্পণে নেকলেসটা নিজ পকেটে ঢুকিয়েছে, কোনো মূল্য পরিশোধ ব্যতীত। অন্যায় অপকর্মে গভীর অ্যালার্জি থাকার কারণে এভাবে দিন দুপুরে চোখের সামনে চোরাচালান খেয়া বরদাস্ত করতে পারেনি। মরিচ বাটার মতো লাল হয়ে এসে তেড়ে গিয়েছিল লোকটার কাছে। গুনে গুনে 3 বার চোর উপাধিতে ভূষিত করার পরপরই তার গাল জুড়ে শক্ত থাপ্পড়খানা বিচরণ করে। মুহূর্তে জিহ্বার আগায় এসে থাকা কথাগুলো লেজ গুটিয়ে পেটের মধ্যে চলে যায়। নিস্তব্ধতার সঙ্গী হিসেবে থ হয়ে দাঁড়িয়ে থাকে। থাপ্পড় মারার যথার্থ কারণ উল্লেখ না করে বিনা অনুশোচনা কিংবা মিনিমাম কার্টেসিটুকু এড়িয়ে লোকটা হনহনিয়ে বের হয়ে যায়। পিছন ঘুরে দেখে না থাপ্পড় মারার পর মানুষটা আহত না নিহতের কাতারে পড়েছে। উনি একজন মেজর, আমাদের দেশের মূল্যবান সম্পদ। ওনাকে এভাবে চোর উপাধি দেওয়া দৃষ্টিকৃত ম্যাম। ওনাকে আপনি এক্সপ্লেন করার সুযোগটা থেকে বঞ্চিত করে নিজের মতামত পেশ করেছেন। ও আচ্ছা, উনি মেজর জন্য দেশের সম্পদ, আর আমি নদীর জলে ভেসে আসা খোলা সম্পদ। আমাকে দেশের প্রয়োজন নেই বলছেন, আমি দেশের বোঝা। রঘুজিৎ কর্মকার দোটানার কবলে নিজেকে দাঁড় করেন। নিজের পাড় থেকে যথা উপযুক্ত কাঠামো আকার দিতে নরম সুরে বলেন, ছি ছি ম্যাম, নিজেকে খোলা খাপড়া ভাববেন কেন আপনি? আপনারা দুজন ব্যক্তি দেশের সুনাগরিক, দেশের মূল্যবান সম্পদ। তাদের হাতেই তো বাংলাদেশের ভবিষ্যৎ। খেয়া নিজের কাঁধ ব্যাগটা ঝুলিয়ে নেয়। চুলগুলো অর্ধখোপা হতে পূর্ণখোপা করতে গিয়ে হাতে চেপে রাখা দাঁতটার দিকে তাকায়। নিজের দৃষ্টির সাথে সে শৈলীর উৎসুক দৃষ্টিরও মিলন ঘটায়। অতপর চুলগুলো একইভাবে অগোছালো রেখে বের হওয়ার উদ্যত নেয়। ইয়েস ম্যাম, দয়া করে স্যারকে কিছু জানাবেন না। খেয়ার জবাবের জায়গা স্থানান্তর করে শৈলী তার ঠোঁটে ফোটায়, আঙ্কেল, ওর কথার মূল্য এবছরে 8 আনা থেকে 1 টাকায় নিয়ে আসার পরিকল্পনা করেছেন। আশা করি অতি দ্রুত সেটা বাস্তবায়ন হবে। চিন্তা করবেন না, 1 টাকার কথার মূল্যতে আপনার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ ম্যাম, আবার আসবেন। জি অবশ্যই, ডান গালটা তো এখনও বাকি আছে। হালকা রৌদ্র মাখানো দুপুর, শীত ছেড়েছে এই তো কয়দিন হলো। ফাগুনের পবন তার বিস্তার ঘটিয়েছে শহর জুড়ে। উঁচু বিল্ডিংগুলোর ফাঁক ফোকরে আর রাস্তার ধারে টুকটুকে ফুটন্ত পলাশ ফুল মাথা উঁচিয়ে দাঁড়িয়েছে। কি অপূর্ব সুন্দর, দুরন্ত তার মোহনীয়তা। সৃষ্টিকর্তার সৃষ্টির কোনো তুলনা নেই। শুভ অপরাহে কলিং বেলের শব্দে ঝড় উঠেছে, আর সেই ঝড় থামাতে রান্নাঘর হতে হাত মুছতে মুছতে বের হয় কলি। দৌড় লাগেই বাহিরে দাঁড়ানোর মানুষটির কলিং বেলের উপর চলমান হাত থামাতে। ডাইনিংয়ে চেয়ারে বসে খিটখিটে মেজাজে যাতাই পিষে সুপারি ভাঙতে ভাঙতে থিতু হয় বৃদ্ধা। মেজাজ সত্যি তার চটে গিয়েছে। কোন দাইতে বিবিসুকি নাইতাছে বাগে বান্ধুকে কি দাবার দূর ছিল মিনক। গুলনাহার বানুর পানের রসে রাঙ্গানো ঠোঁট, আর সেই ঠোঁট ফুঁড়ে বের হচ্ছে তীর্যক পানি। কাছে ডাইনিংয়ে বিস্তর অঞ্চল জুড়ে তার জিনিসাদি, জর্দা, খড়, চুন সব 1-2 সপ্তাহের জন্য মজুত করেছেন সে। টিনের কোটায় যাতাই পেশা সুপারি তুলতে তুলতে গিজগিজ করতে থাকেন
নিজ মনে। খেয়া হাত একইভাবে মুঠো পাকিয়ে বিমর হয়ে ডাইনিংয়ের একটা চেয়ার টেনে বসে। কাঁধ ব্যাগটা শব্দ করে রাখতে গুলনাহার বানু নিজের কাজ থামান। দূর সোফায় পায়ের উপর পা তুলে টান টান হয়ে শুয়ে আছে এক রমণী। জল ও শব্দ কানে যেতেই চোখের উপরে রাখা দুটা শশা সরিয়ে ঘাড় উঁচু করে তাকায়। মুখ জুড়ে তার চন্দন গুঁড়ো ল্যাপটানো। এই মেহনত এমন করতেছে কে? কি হয়েছে? আমাকে একজন মেরেছে দাদিবু। সরল উত্তর, নিষ্পাপ মুখের চাহনি। মার খেয়ে এসে কি নিদারুণ তার অভিব্যক্তি। গুলনাহার বানুর হৃদয় গলিত বরফেনাই হয়ে যায়। তার চটচটে মেজাজখানিতে এক পশলা বৃষ্টি এনে ভিজিয়ে দেয় অতি শীঘ্রই। কণ্ঠে ব্যাকুলতার সম্ভার এনে শুধায়। ক্যারায় মারছে? কোনে মারছে? খেয়ার চোখে জল টুপটাপ। দাদিবু যখন তার সাথে নরম সুরে কথা বলে তখন সে অতি আহ্লাদিত হয়ে যায়, আর যখন নরম সুরকে গরম করে তখন কাঁধে কাঁধ মিলিয়ে ঝগড়া করে। দুজন দুজনের বড় শত্রু হলো বিপদের দিনে তারা পরম মিত্র। আম্মু, তোমার ছোট ভাই মার খেয়ে এসেছে, তাড়াতাড়ি এসো। অদূর সোফায় কান পেতে থাকা রমণীটি উক্ত কথা কর্ণপাত করে গলা ছেড়ে ডাকতে শুরু করে। নিজের কৌতূহলকে আশকারা দিতে সোফা ছেড়ে উঠে পড়ে। সেন্টার টেবিলে রাখা চশমাটা চোখে এঁটে তড়িৎ গতিতে ছুটে আসে ডাইনিংয়ের মাঝে। ড্রাইভার চাচিকে মেরেছে কে? ডাকাতের কবলে পড়েছিলি নিশ্চয়ই। সোনার রিংটা কি খুইয়ে এসেছিস? আল্লাহ, আজ আমি তাহলে কি গিফট নিয়ে যাব? বলেছিলাম তোকে একা যাস না আম্মু। চোখে ভারী চশমা ঠেলে রমণীটি ব্যাকুল সুরে পোলাপ বকা শুরু করে। তার অস্থির চিত্রে হৃদয়টা পাগলা ঘোড়ার ন্যায় ছুটা মুহূর্তেই গুলনাহার বানুর কাঠের লাঠির আঘাতে তা লাগাম টানে। বুইরি দামরি, মুখে গোবর মাইখা কি হুশারাইছোস? চুপ থাকুন যায় না? নাদান ল্যাকটার মতো আম্মু আম্মু করতাছোস। কেয়া লাঠির আঘাতে নিজেকে বিলীন ঘোষণা করে ৯৬ বারের মতো সে এই পাকনা বুড়ির হাতে মার খেতে খেতে তক্তা হয়ে গেল। মাস্টার্সে পড়ুয়া মেয়ে সে, এখনো কি মার খাওয়া সাজে? এই বাড়ি থেকে নিজেকে সে একদিন বিলুপ্ত করেই ছাড়বে। মান সম্মানের ছিটোফোঁটা নেই এখানে। গোমরা মুখে আঘাত পাওয়া স্থানটায় নরম হাতে বুলাই সে। মিসেস শিরিন খুন্তি হাতে বের হয় রান্নাঘর থেকে। হালকা কমলা লেবু রঙের শাড়িতে তরকারি ঝোল আজও লেগেছে। ভাগ্য ভালো, তরকারির রং আর শাড়ির রং আজ প্রায় একই। গুলনাহার বানুর চোখে আজ আর পড়বে না। কি হয়েছে? খেয়া মাকে দেখে নরম তুলার মতো উড়ে গিয়ে জড়িয়ে ধরতে চেয়েও ধরে না। নিজের কষ্টের পরিসীমা এঁকে সমস্ত ঘটনা মা, দাদুবু আর বোনের সাথে ভাগাভাগি করে নেয়। দুফোঁটা বৃষ্টিও হয়তো চোখ থেকে গড়াই তার। দেখি হাঁ করতো। না। আমরা তিনজনই দেখবো শুধু। হুম। এই বয়সে তো আর নতুন করে দাঁত গজাবে না। বাকি জীবন একটা দাঁত ছাড়াই পার করতে হবে। আঙ্কেল, দাঁত দুটো কি উঠেছে? অর্ধেক উঠেছে ৩ মাস আগে, এখনো ওরকমই আছে। গুলনাহার বানু স্তম্ভিত হয়ে কিছু একটা ভাবেন। তার পরিপক্ক মস্তিষ্ক ঘটনাটি পুনরাবৃত্তি করতে থাকে। বৃদ্ধা খেয়ার বাম গালে তার কোচানো হাতটি রেখে পরখ করেন। ব্যথার শোকে কাঁদতাছোস নাকি দাঁত পড়ে যাওয়ার শোকে? দুটোই। ভাত খাস না মেনক? আমার পোলারাই সারাদিন পিপলাল ধান খাইটা তো করে বাতাসে খাওয়ায়। একখান থাপ্পড় দিলে দাঁত পড়ে যাওয়া লাগে। বেড়াই কাডা চিনি না। কেয়া এত টুইস্ট চলাকালীন সময় আর নীরবতা পালন করে থাকতে পারে না। গুলনাহার বানর থেকে কয়েক কদম দূরে সরে নিরাপদে দাঁড়ায় সে। যেহেতু চিনিস না তাহলে কষ্ট পাওয়ার দরকার নেই। ঘরে চল, গালে ব্যথার মলম লাগিয়ে দিই। চিনলে সমস্যা হতো, লজ্জার শিরায় গলে যেতি। মিসেস শিরিন কেয়াকে চোখ রাঙিয়ে বোনকে ঘরে নিয়ে যেতে ইশারা করেন। মায়ের বাধ্য মেয়ে হয়ে আলগোছে তাতে সমর্থন জানায় সে। এগিয়ে গিয়ে কেয়ার দুকাত ধরে তুলে নিয়ে যায় ঘরের দিকে। ড্রাইভার চাচির দোহাই আপনার, না করবেন না। আপনি রাজি না হলে আমার কি দুটো পাখা আছে যে উড়ে উড়ে যাব? খেয়া দুপা ভাঁজ করে বিছানার উপর আরাম করে বসে। ফ্রেশ হয়ে এসে এখন ভালো লাগছে একটু। আজকের অর্ধপ্রহর তার জীবনের সবচেয়ে তিতকুটে একখানা প্রহর ছিল। এমন প্রহরকে সে ত্যায্য করে দিতে চায় ক্যালেন্ডার থেকে। সাথে ওই লোকটাকেও নিঃশেষ করে দিতে চায় পৃথিবী থেকে। থাপ্পড়ের ব্যথাটা কমতেই তার মন ফুরফুরা হতে শুরু করে ধীরে ধীরে।
শর্ত আছে একটা। সোনার রিংটা নিজের হাতে পরে দেখতে দেখতে কপাল ভাঁজ করে কেয়া। শুধাই, কি শর্ত? আগামী 1 ঘন্টা আমি যা যা অর্ডার করব পালন করতে হবে তোকে। ম্যানার্স বজায় রাখো চাচি। একটু ভালো গাড়ি চালাতে পারো জন্য অনুরোধে ঠেকেই গিলছি আমি। তাও গিলতাম না যদি না আব্দুল্লাহ আঙ্কেল আজকে দিনটা ভাগটা ছুটি না নিত। নয়তো তোমাকে আমি বাবার চেয়ে কম পয়সা মূল্যায়ন করি। কেয়া পায়ের কাছে ভাঁজ করা কমফোর্টারটা টেনে গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। আয়েশ ভঙ্গিতে মুখে হাত রেখে হাই তুলতে তুলতে বলে, আপনার যাত্রা শুভ হোক কাশফিয়া কবির। কেয়া, চা না কফি ম্যাডাম? দূর হন প্লিজ। কেয়া ব্যগ্র চিত্তে খেয়ার শিওরে এসে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। নিজের কাঁথার মার্জনা নিতে অনুযোগের স্বরে বলে, মজা করছিলাম তো। আমি তোকে 1000 টাকার মূল্য করি, বাবার চেয়েও বেশি। দয়া করে বল, চা না কফি? গরম দুধে হরলিক্স মিশিয়ে নিয়ে আয়। হরলিক্স কোথায় পাবো? দাদিবুর ঘর থেকে চুরি করবি। অসম্ভব, বাম পায়ে লাঠির আঘাত এখনো আছে। আর আমার বাম গালে শক্তির গুষ্টি শুদ্ধ ধরে নিয়ে আসবো শরীরে। কেয়া কাদায় পড়েছে, খেয়া লাথি মারছে, এটাই ধর্ম। মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া দুটোই অতীব জরুরি মানুষের জীবন বলে কথা। কেয়া দরজার কাছে যেতেই বিছানা থেকে ভেসে আসে। অন্বেষা আপুর বিয়ের ভ্যানু কোথায়? সেনাকুঞ্জে। সেনাকুঞ্জে কেন? ভাইয়ার বাবা আর্মির কর্নেল। ভাইয়ার বাবা ভাইয়া তো নয়। কেয়া দরজার নব ধরে কটমট চোখে তাকায়। চোখে বশমীভূত করল, কণ্ঠে শীতলতা বজায় রাখে, ধৈর্যকে প্রধান হাতিয়ার করে জবাব দেয়। আর্মিদের সামরিক বেসামরিক সকল কর্মকর্তারাই তাদের পারিবারিক অনুষ্ঠান সেনাকুঞ্জে করে। আঙ্কেলের ছেলে যেহেতু সেই সূত্রে সে কি করতে পারে না? কেয়া কমফোর্টার মাথা থেকে সরিয়ে সায় জানায়, ডান কাত ঘুরে বলে, বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম শুধু আঙ্কেলই বিয়ে করতে পারবে। তা যেতে হবে কখন? সন্ধ্যা 7টা। আমি কিন্তু যে নামিয়ে দিয়েই চলে আসব। আসবে কিভাবে সেটা আমার চিন্তা। যে শুধু নামিয়ে দিলেই হবে। 7টার সময় আব্দুল আঙ্কেল গিয়ে নিয়ে আসবে। ঝিলমিল আলোয় সাজানো ঢাকা সেনানিবাসে অবস্থিত মালঞ্চ সেনাকুঞ্জ। রাতের আধার ভেদ করে ছড়িয়েছে একরাশ মুগ্ধতা। সাদা ফুলের সম্ভারে সেজে উঠেছে পুরো কনভেনশন হলটা। ফটোবুথে চলছে একের পর এক ক্যামেরা ঝলসানো ক্লিক। আর্মিদের সবকিছুই এত গোছানো পরিপাটি দেখে কেয়ার মন্দ লাগে না। কেয়াকে নামিয়ে দিয়ে একটুখানি ভিতরটা দেখতে এসেছিল সে। নিজস্ব ইনভাইটেশন কার্ড না থাকার পরও কেয়ার খাতিরে ঢুকেছিল। যদিও এমপির মেয়ে হিসেবে টুকটাক পরিচিতি আছে, কিন্তু দুঃখের বিষয় সেটা আদরকারী জায়গায়। দরকারি জায়গায় তাকে কেউ চিনে না, সে নিজেও পরিচয় দেয় না। আর ক্যান্টনমেন্ট এরিয়াটা বেশ সুরক্ষিত, তাই প্রবেশ অধিকারও রয়েছে কিছুটা নিষেধাজ্ঞা। কেয়ার পরনে সাধারণ সালোয়ার কামিজ, সাদা রঙের উপর গোলাপি সুতোয় তোলা ছোট ছোট ঘাসফুল। ওনাটা সামনে ঝোলানো, চুলগুলো উঁচু করে পনিটেল করে বাঁধা। এত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেও নিজের সিম্পল লুকটা তার কাছে মোটো অস্বস্তি লাগে না। গুনগুনিয়ে হাতের তর্জনীতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে পার্কিং লটে আসে। যেদিকে তার চোখ যাচ্ছে সেদিকে শুধু কাপল আর কাপল। আর্মি এবং মিসেস আর্মিরা দারুণ ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ছবি তুলছে। এই একটা জায়গাতেই বোধহয় তারা কঠিন নিয়মানুবর্তিতার খোলস ছাড়ে। গাড়িতে বসে সিটবেল্ট বেঁধে নিয়ে স্টিয়ারিংয়ে হাত রাখা মুহূর্তেই কেয়ার চোখে বিদ্যুৎ খেলে যায়, গোলগাল মুখটা হয়ে যায় পানশুটে। এই মুহূর্তে তার গাড়ি হতে কয়েক হাত দূরে যে ব্যক্তিকে দেখতে পারছে, সেই ব্যক্তিটাই আজ অদ্যপ্রহরের দুর্দশার কারণ ছিল তার। আপন মন এবং মস্তিষ্কে সাড়া না দেওয়া হাতটি তার নিজ উদ্বেগে গালে হাত রাখে, বিড়বিড় আওয়াজ তুলে বলে, বেটা খামোশিয়া, আমার গাল আর দাঁত বিসর্জন দিয়ে এখানে এসছো? মেজর মাহাদিক মাসফিন গাম্ভীর্যে মরানো একজন মেটিকুলাস সেনা কর্মকর্তা, লম্বা রোদে পোড়া দৈহিক বর্ণের অধিকারী, যার পরিহিত পোশাক ব্ল্যাক সলিড স্যুট, লাইট ব্লু শার্টের সঙ্গে ব্ল্যাক সিল্ক টাই, আর্মি স্টাইলে ট্রিম করে কাটা চুল, ক্লিন শেভড
এবং শান্ত আত্মবিশ্বাসী মুখের অভিব্যক্তি তার পেশাদারিত্বটাকে একদম ফুটিয়ে তুলেছে। ডান হাতে তার সফট ড্রিঙ্কস ক্যান, বাম হাতে কানে চেপে রাখা ফোন, টান টান কাঁধ এবং মেরুদণ্ড সব সময়কার মতো সোজা রেখে কথা বলতে ব্যস্ত সে। কয়েক হাত দূরে গাড়ির গ্লাস গলিয়ে এক রমণী কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটিয়ে চোখা করে সূক্ষ্ম দৃষ্টিতে তাকে পরখ করতে ব্যস্ত। সন্ধানী চোখ তার এখন বর্তমানে মেজরের ডান হাতের দিকে। ওই লোহ জিঙ্ক জাতীয় ডান হাতটা আজ তার নরম গালের উপর বিস্ফোরণ ঘটিয়েছে। ইস, সে কি ব্যথা! কেয়ার উদ্দীপনায় বলক ফোটা মস্তিষ্ক হঠাৎ তাকে প্রতিশোধের স্পৃহা জাগায় মনে। বুদ্ধি হিসেবে দান করে এই মুহূর্তে সে গাড়ি দ্বারা তাকে হালকার উপর ঝাপসা আঁচড় কাটবে। যেহেতু সম্মুখ যুদ্ধে সে আগেই পরাজিত সৈনিক, তাই পশ্চাৎ যুদ্ধটাকে কাজে লাগবে। যদি কোনোভাবে লোকটা তাকে পাকড়াও করে, সেটার উপরে সে মনে মনে গুছিয়ে নিতে থাকে। কিছু বললেই সে উল্টো ধমক দিয়ে বলবে, মেজর হয়ে চোখ কান কি বান্দরবান ক্যাম্পে রেখে এসেছেন নাকি? যদি রেখে আসেন তাহলে অনুগ্রহ করে যুদ্ধ বিমানে চড়ে নিজে আসুন, তারপর অন্যকে দোষ দিতে আসবেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফোন কথা বলা। কেয়ার গোছানো জবাব তার মনটাকে টগবগিয়ে নাচে। এত বুদ্ধি তার কবে থেকে হলো জানা নেই। স্টিয়ারিংয়ে হাত রেখে সে গাড়ি স্টার্ট করবে, এমন সময় বেয়ারা ফোনটা তার কাজ হতে সাইডে টানে। স্ক্রিনে ভেসে ওঠে বুলেট দাদিবো। গুলনাহার বানুকে বুলেটের মতো কথা তাকে এই সার নাম রাখতে অনুপ্রাণিত করেছে। হ্যালো, এমন দামড়ি মেয়ে নোক, তোর যে দাঁত কয়টা খাওয়া, তোর মায় কইছিল আদা ভাঙ্গা আসিল কাজের মধ্যে, এই জন্যই তো হান্দায় রাখছস। আবার একখান চরেই উঠা পড়ছে। এত কইলাম আমি করেও দেখালি না। মেয়ে নোক এই দাঁত নিয়ে আবার কান্দে। যে বেড়ায় মারছে হে বেড়ায় ডাক্তারের খরচ বাঁচাইয়া দিছে, শুক্রিয়া কর। নিগুর রাত ফুরে কালো টটোয়া জিপ এসে সরাসরি ঢোকে গ্যারেজে। সঙ্গে সঙ্গে প্রস্তুত থাকা দুপাল্লার সাদা গেটটা দুদিক থেকে লেগে যায় প্রহরী দ্বারা। কয়েক সেকেন্ডের মাঝে বন্ধ হয় জিপটির ফ্রন্ট লাইট, ব্যাক লাইটের আলো। কুচকুচে কালো জিপটা স্থির হতেই দরজা খুলে বের হয়ে আসে নিয়ন্ত্রিত মস্তিষ্কের ব্যক্তিটি। হাতের ভাঁজে ব্ল্যাক স্যুটটা রেখে মূল্যবান চাবিটা নিজ কায়দায় সঙ্গে নিয়ে পা বাড়ে অভ্যন্তরে। 2 তলা বিশিষ্ট বাসভবনের নিচতলার নেমপ্লেটে জলজল করছে কুঞ্জবর্ণ 1। আর এই 1 সংখ্যাটার বিশেষত্ব বুঝতে হলে একটু কষ্ট করে ঢু মারতে হবে উপর তলাতে, কারণ সেখানেও জলজল করা নেমপ্লেটে কালো কালিতে ফুটে উঠেছে কুঞ্জবন 2। সুস্পষ্ট ভাজকের খেলা শেষে ভাগফলটাকে সুন্দর করে এই 2 সংখ্যা দ্বারা প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। কুঞ্জবর্ণ 1 এর কলিং বেলের শব্দটা বেজে ওঠে। সোফায় বসা 2 জন মানুষ কাঙ্ক্ষিত মুহূর্তটার আগমনী বার্তা পেতেই সতর্কী ভঙ্গিতে নিজেদেরকে প্রস্তুত করে নেন। দরজা খুলে বলে, আপনারা রেডি আপা? হালকা বেগুনি রঙের শাড়ি পরিহিতা মহিলাটি চোখের পাতায় হ্যাঁ জানায়। রফিক বাম কাঁধে গামছা ঝুলিয়ে হালকা লতাপাতা খচিত কাঠের দরজার সিটকেনিটা খুলে দেয়। অতি পরিচিত মুখখানির সঙ্গে সাক্ষাৎ হতেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, তোমার জন্য অপেক্ষা, আইসো বাবা। মাহাতিব তার বুদ্ধিদীপ্ত চোখ দ্বারা রফিককে পর্যবেক্ষণ করে সরাসরি দৃষ্টি রাখে পিছনে। ঠোঁটে কিঞ্চিত সৌজন্যতা ফুটিয়ে তাকে অতিক্রম করে বসারত 2 জন ব্যক্তির নিকট পা বাড়ায়। আসুন আব্বাজান, বিয়ের দাওয়াত কেমন খেলেন? ভালো। মাহাদীপ হাতে ভাঁজ করা স্যুটটা নিয়ে বাবা মায়ের মুখোমুখি সোফাতে বসে। নিজের গাম্ভীর্যতার মাত্রা কমিয়ে মিসেস উম্মে সালমার দিকে তাকিয়ে বলে, ডিনার করেছো তোমরা? মোহাম্মদ আলী খান ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়েন, পায়ের উপর পা তুলে মুখে দুঃখী মনোভাব এনে বলেন, তোমার আম্মুর জন্য মনে হচ্ছে আজ আমার ডিনারটা মিস হয়ে যাবে। উম্মে সালমা বিস্ফোরিত চোখে তাকান। রফিক ঘরের এক কোণায় ঝোলানো মানি প্ল্যান্টের আড়ালে মাথা চাপড়ান। মাহাদীপ 2 জনকে নিজের নজরের ভিতর এনে বলে, আজকের অনুষ্ঠানের বিষয়টা কি? মোহাম্মদ আলী খান মুখ খুলতে গিয়ে দাড়ি বসান স্ত্রী অগ্নিচক্ষু দেখে।
সসম্মানে সুযোগ করে দিতেই আফসোসের বাণী ভেসে আসে পাশ থেকে। মাহাদীপের বাবা, মনে আছে তোমার যেদিন পুত্র সন্তানের আগমন হলো এই বাড়িতে? সেদিন আনন্দে তুমি মিষ্টি বিলি করতে গিয়েছিলে সারোয়ার ভাই সাহেবের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন, অবশ্যই মনে আছে। মিসেস সালমা দাঁতে দাঁত ঘর্ষণ করে স্বামীর পানে তাকান। আমাকে কথা শেষ করতে দাও আগে। অবশ্যই। বাসায় আসতেই দেখি তোমার হাতেও মিষ্টি। আমি জিজ্ঞেস করলাম মিষ্টির ফেরত নিয়ে এসেছো কেন? তুমি বললে ফেরত নিয়ে আসেনি, সারোয়ারেরও পুত্র হয়েছে, সেটারই মিষ্টি, ব্যবধান একদিনের। আজ সেই পুত্রের বিয়ে হলো, কদিন পরে বাচ্চা হবে, সারোয়ার ভাই আবার মিষ্টি নিয়ে আসবেন, কিন্তু আফসোস আমরা খালি হাতে। মোহাম্মদ আলী খান স্ত্রীকে পূর্ণ সমর্থন দিয়ে মাথা নাড়েন। রফিক ব্যথিত মনে আবার কষ্টটাকে নিজের বুকে প্রতিস্থাপন করে হাহাকার করেন। মাহাদীপ হাতের স্যুটটা সোফায় রাখে, বাম হাতে পরিধান করা ঘড়িটা খুলতে খুলতে মায়ের দিকে দৃষ্টিপাত রেখে ঠান্ডা স্বরে বলে, নিজেদেরকে সান্ত্বনা প্রদান করতে যেদিন মিষ্টি দিতে আসবে সেই দিনই না হয় অনশন করো। ডিনার টাইম অলরেডি পার হয়ে গিয়েছে, প্লিজ খেয়ে নাও। মিসেস সালমা ছেলের দিকে শক্ত চোখে তাকাতে পারে না। তাকালেই তার মাতৃত্বের নরম দিকটা প্রকাশ পায়। চোখের কোণে পানি এসে লুকোচুরি খেলে, গলা ভারী হয়ে আসে। বিকল্প পন্থা হিসেবে তাই অন্যদিকে তাকিয়ে সে গলায় কড়া সুর তুলে বলে, বয়স তোমার 31 বছর 9 মাস চলছে, আর কদিন পরেই 32 হবে। তোমার প্রফেশন তোমাকে 30-এর কোঠায় বুঝতে না দিলেও আমরা কিংবা বার্থ সার্টিফিকেট কিন্তু তা মানবে না। আর কত হেলাফেলা করবে? আম্মু, সুস্থির হও। মিসেস সালমার চোখের কোণা থেকে অশ্রু ঝরে পড়ে। মাজাতি সম্ভবত ছেলেদের সামনে অধিক আবেগী হয়ে ওঠেন। তাদের সামান্য অবহেলা কিংবা কঠিন কথা অন্তরে শুলে নাই বাঁধে। আমাকে সুস্থির হতে দিচ্ছ কোথায়? মাহাদীপ উঠে দাঁড়ায়, মায়ের কাছে গিয়ে ডান হাতটা মাথায় রেখে বলে, চোখের পানিকে দুর্বলতার অস্ত্র বানানোটা সবচেয়ে বোকামির। বিয়ে নিয়ে এখনই এত প্রেশার ক্রিয়েট করার দরকার নেই। আমি প্রচুর চাপে আছি, দায়িত্ব বেড়েছে। তার মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? চাকরি হতে অবসর গ্রহণ করার পর বিয়ে করবে? মাহাদীপের ধৈর্যশীল চক্ষু মায়ের প্রতি সবসময় বিরাজমান থাকে। মেন্টাল হার্ডনেসটাও সংবেদনশীল রাখে নিজের পারিবারিক বিষয়ে। মন্দ হয় না, বর্তমান অবস্থার চেয়ে রিটায়ার্ড পার্সন হয়ে বিয়ে করাটা হয়তো সহজ, সংসার গড়ে তোলা সহজ হবে। মাহাদীপের বাবা, তোমার ছেলেকে বলো আমার সঙ্গে বিয়ে নিয়ে মজা না করতে। আমার কোনো কথা সে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করে না। তার ফ্রেন্ডদের সবাই বিয়ে হয়ে গেছে, ভাবিরে ইনভাইটেশন কার্ড নিয়ে আসা আমাকে দিতে, কিন্তু আমি পারি না। মোহাম্মদ আলী খান বুঝতে পারেন না তার সহধর্মিনীর দুঃখটা আসলে কোথায়। ছেলেকে বিয়ের জন্য রাজি করাতে না পেরে, নাকি ইনভাইটেশন কার্ড বা মিষ্টি বিলি না করতে পেরে। ছেলের দিকে নিজের অসাধ্য দৃষ্টি স্থাপন করেন তিনি। স্ত্রীর দুঃখের ভার কমানোর সাধ্য তা নেই, এটা শুধুমাত্র তার পুত্রের উপর নির্ভর করছে। কিন্তু পুত্রের মস্তিষ্ক বিয়ের বিষয়ে এসে কোনো কাজ করে না, নিজের পেশার গুরুত্ব বুঝিয়ে দিয়ে চলে যায়। এভাবে সিন ক্রিয়েট বা এক্সাম্পল টানার প্রয়োজন নেই। সময় হলে বলেছি তো বিয়ে করব। তোমার কোনো পছন্দ আছে? থাকলে বলতে পারো। নো হেজিটেশন মাই সন, আমরা তোমার পছন্দটাকেই গুরুত্ব দিব। মোহাম্মদ আলী খানের আশ্বস্ত বাণীতে নিজেকে যুক্ত করেন মিসেস খান সাহেব। নাক টেনে শাড়ির আঁচলে চোখ মুছেন তিনি। ভেজা চোখের পাতা ফেলে কণ্ঠে নমনীয়তা এনে বলেন, আমারও কোনো আপত্তি নেই। মাহাদীপ চলমান পরিস্থিতিটাকে নিজের কবজায় আনতে দুজন মানুষকে সর্বপ্রথম ঠান্ডা করার চেষ্টা করে, তাদেরকে হতাশা বা পুনরায় আবেগী হওয়া থেকে বিরত করতে বলে। পারিবারিকভাবে ছাড়া হয়তো সম্ভব না। মিসেস সালমা ছেলের মুখে এই প্রথম বিয়ে নিয়ে সরাসরি কোনো মন্তব্য শুনতে গলিত শিরা নেয় মিষ্টি হয়ে যায়। দূর হয়ে যায় তার সকল কষ্টের সমাহার। ছুটির ঘন্টা বাজিয়ে নিশ্চিহ্ন করে দেয় দুঃখের বোঝা। পাল্টা ইনভাইটেশন কার্ড বিলি করার স্বপ্ন দেখে। কণ্ঠে মধুরতা ঢেলে বলেন, বাবা তুমি শুধু রাজি হলেই হবে, মেয়ের চিন্তা আমার উপর ছেড়ে দাও। আমার রাজপুত্রের জন্য আমি দরকার হয় 7 সাগর পাড়ি দিয়ে রাজকন্যা নিয়ে আসবো। মাহাদীপ তার কার্যভূমিকা রক্ষা করে, ঠান্ডা মাথায় কৌশলে পরিস্থিতি সামাল দিয়ে বলে, 7 সাগর পাড়ি দিতে অনেক এনার্জি প্রয়োজন,
অনশনটা ভেঙে এনার্জি গেইন করো। অ্যান্ড নেক্সট টাইম যদি কখনো শুনি অনশন করেছো, তাহলে আমি আমার চিন্তাধারা থেকে সরে আসতে বাধ্য হব। মিসেস সালমা সাদরে ছেলের কথায় অভ্যর্থনা জানান। তার উদ্দেশ্য সফল হয়েছে, আর কোনো অনশনের প্রয়োজন নেই। সে এখন সময় নিয়ে মনের মাধুরী মিশিয়ে মেয়ে খুঁজবে। বয়স 31 তো কী হয়েছে, পুত্র তো তার একদম খাঁটি। প্রয়োজনীয় দায়িত্ব এবং কর্তব্যের সমাপ্তি ঘটিয়ে নিজের ঘরে পা বাড়ায় মাহাদীপ। তার জন্য এই মুহূর্তে বিয়ে করাটা একদম অসম্ভব। সামনে একটা মিশনের কথা চলছে। উপর মহল থেকে যে কোনো সময় নির্দেশ আসতে পারে। কঠোর পরিশ্রমী জীবনে দেশ রক্ষার দায়িত্বটা এমনভাবে কাঁধে চেপেছে যে একটা নতুন জীবন শুরু করতেও বারবার পিছুপা হচ্ছে। আর পছন্দ, সেটা না হয় সেই অবুঝ কিশোর সমীকালে নিবদ্ধ থাক। দরজার নব ঘুরিয়ে বেডরুমে প্রবেশ করে মাহাদীপ। নিজের স্বাচ্ছন্দ্যতম স্থানের মধ্যে অন্যতম স্থান এটি। পরিপাটি থিমে সাজানো ঘরটি। বেজ কালারে রঞ্জিত ঘরের দেওয়ালে পরপরভাবে শোভা পাচ্ছে ক্যামোফ্লাইজ পেন্টিং, ফ্ল্যাগ এবং টার্গেট বোর্ড। ফ্লোর ল্যাম্পের মৃদু আলো ঘরটাকে করে তুলেছে তার মতোই গাম্ভীর্যপূর্ণ। সিঙ্গেল চৌপাটার পাশে পিস লিলিটা চেষ্টায় আছে সিরামিক টাইলসে নিজের উজ্জ্বলতার প্রতিফলন ঘটিয়ে আলোকিত করার। কাবার্ড থেকে ফ্রেশ হওয়ার জন্য প্রয়োজনীয় কাপড় বের করতেই চতুর মস্তিষ্ক তাকে স্থিরতা জানায়। অনুভব করে সামথিং ইজ ডিফারেন্ট। নিজের মস্তিষ্কে পূর্ণ সমর্থন দিতে বাধ্য মাহদীপ। সরাসরি চলে যায় মুঠোফোনের কাছে। কয়েক সেকেন্ডের আঙ্গুলে ক্রিয়া চালানের কল লাগায় অতি নিকটীয় কোনো একজনকে। রাতের নিস্তব্ধতায় বেলকুনির মাঝে দাঁড়ানো কায়া অংশটি ফোনের শব্দে তার কল্পনা জল্পনাকে বিদায় জানায়। খোলা চুল হাওয়ায় ভাসিয়ে ছুটে আসে ফোনের কাছে। নূপুরের রিনিঝিনির শব্দ উপরতলা ভেদ করে নিচতলায় সেই শানিত পুরুষটার কাছে গিয়ে ঠেকে। অষ্টাদশী কন্যা ফোনের স্ক্রিনে ভাসমান মানুষটির নাম দেখে বিচলিত হয়ে পড়ে। হাত দুটো হঠাৎই কাঁপছে। নীল পর্বত দেখার মতো অসম্ভব কিছু দেখে নিজেকে কেমন অসাড় করে তোলে। বুকের ভিতরটাই ভালো লাগার বাদ্যযন্ত্র বাজালেও উপরি অংশ তা সায় দেয় না। অপেক্ষার প্রহর না বাড়িয়ে কম্পনরত হাত দ্বারা তুলে নেয় ফোনটি। কল রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে আসে সেই পুরুষালী ব্যক্তিটার তীক্ষ্ণ স্বর। ওয়ার্নিং শব্দটাকে প্রশ্রয় হিসেবে নেওয়াটা কিন্তু ভুল। নিজের লিমিটেশনটাকে সম্মান দিতে শেখো। টি শার্টগুলো কালকের মধ্যে রিটার্ন চাই। গোলাপি রাঙ্গা পাতলা ঠোঁট চিরে কথার প্রস্ফোটন হয়েও হয় না অষ্টাদশীর। ফোনের অপর পাশে ব্যক্তিটির কথা তার হৃদয়ে হুল ফুটিয়ে দেয়। নিকষ কালো ছায়া মুখে এসে বসে। কল কেটে যায়, তবুও কান থেকে ফোন নামে না। বর্ষণের সকাল। ফাগুনের মাঝামাঝি দেখা দিয়েছে ইলশে করি বৃষ্টি। সকাল সকাল মেঘের অভিমান বোঝার কারণ খুঁজে পায় না খেয়া। বৃষ্টিমুখো এ সকালে কপালে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে। পড়ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। ডিপার্টমেন্টাল কিছু কার্যক্রম শেষ করে বেরিয়ে পড়েছে অপেক্ষা শৈলীর। কলাপাতা রঙের শাড়ির সাথে হালকা গোলাপি পাড়ে নিজেকে সাজিয়েছে দারুণভাবে। চুলগুলো করেছে হাত খোপা। ক্যাম্পাস থেকে তোলা কাঁচা হলুদ গাধাটাও স্থান পেয়েছে সেখানে। কাজলের কালিতে টানা চোখ দুটো দেখতে লাগছে বেশ মায়াময়। উদ্দেশ্য রবীন্দ্র সরোবর জুনিয়রদের আয়োজিত আজকের সাংস্কৃতিক আড্ডায় তাদের সার্কেলটা বিশেষভাবে নিমন্ত্রিত। খেয়ার বিরক্তি মাত্রাকে দ্রুত পরিত্রাণ করতে নীল শাড়িতে হাজির হয় শৈলী। বৃষ্টির শার্ট এড়িয়ে তড়িঘড়ি পায়ে এগিয়ে আসে খেয়ার কাছে। হাতে পড়া সোনালি সেইনের ঘড়ির দিকে তাকে নিষ্প্রভ কণ্ঠে বলে, বিশ্বাস কর বন্ধু, আমি অনেক আগেই বের হয়েছি, এমনকি নাস্তাটাও করিনি। আমার জন্য এই বৃষ্টির মাঝে তোকে এত কষ্ট করে অপেক্ষা করতে হতো না। আমি তোর জন্যই অপেক্ষা করতাম, কিন্তু সব কিছু গড়বড় হয়ে গেছে আসার পথে। কি গড়বড়? আর বলিস না, রিক্সাওয়ালা মামা টাইফুনের মতো করে রিক্সা চালিয়ে নিয়ে আসছিল। রাস্তায় জমা পানিগুলো চাকার নিচে পড়ে ছলাৎ ছলাৎ করে ঢেউ তুলছিল। আমি চিৎকার করে বলছিলাম, মামা প্লিজ এত জোরে চালাবেন না, দুর্ঘটনা ঘটে যাবে। দুর্ঘটনা ঘটেছিল না, কিন্তু হতে তো পারতো। খেয়ার বিরক্তির সীমা মাথায় ওঠে। কাজল চোখের মায়া দূর করে
কাঠিন্যতা আনে। শাড়ির কুচি ধরে সামনে এগোতে এগোতে বলে, এসব নাটক বাদ দে শৈলী। রিক্সাওয়ালা মামার অজুহাত না দেখিয়ে নিজের মেকআপ করার কারণ দর্শা। এই বৃষ্টির দিনেও মেকআপ বাদ দিবি না? আমার মেকআপটাই শুধু তোর চোখে পড়ে। দেখ, তাড়াহুড়ো করে আইশ্যাডোটাও ঠিক মতো লাগাতে পারিনি। ঢঙ্গি, চল গাড়ি এসেছে। টুপটাপ বৃষ্টি আর মেঘেদের অভিমান দেখতে দেখতে ঢাকার ভিতরে প্রবেশ করে খেয়া শৈলী। যদিও শৈলী ব্যস্ত, তার চোখ সজ্জায়। দু চোখে আইলাইনারের সঠিক পরিমাপ ব্যালেন্স রাখা তার কাছে বৈজ্ঞানিক নাম মনে রাখার চেয়েও কঠিন লাগে। অন্যদিকে উইন্ডো গ্লাসের পাটাতনে হাতের উপর হাত ভাঁজ করে মুখ ডুবিয়ে চক্ষু শীতল করছে খেয়া। রাস্তায় ইতিমধ্যে লাল নীল সাতার আসর জমে গিয়েছে। ভেজা পলাশ ফুলের পাপড়িগুলো পড়ে রয়েছে পিচঢালা রাস্তায়। হঠাৎ চলমান গাড়ির গতি কমে আসে। আর সেই গতি কমে আসা দরুন একটা সময় থেমে যায় গাড়ির চাকাও। কপালের সূক্ষ্ম ভাঁজ ফুটিয়ে খেয়া সামনে তাকিয়ে বলে, কি হলো মামনি? জ্যাম সামনে। আব্দুল্লাহ আঙ্কেলের কথাই খেয়া উইন্ডো গ্লাস নামিয়ে বাইরে মাথা বের করে দেয়। সামনে লম্বা গাড়ির লাইন লেগে আছে। দেখতে দেখতে একটা মিনিটের মাথায় পুরো রাস্তা জুড়ে কঠিন জ্যামে গাড়ি জমায়েত হয়ে যায়। দরজা খুলে বের হওয়ার পথটুকু নেই। 11টা বাজতে আরও কিছুক্ষণ, আর একটু পরেই তো শুরু। যা, আবার মিস করবো না তো। খেয়া নিজেও দ্বিধাগ্রস্ত। ঢাকার জ্যামে আটকে পড়া মানে কঠিনতম ধৈর্যের পরীক্ষা দেওয়া। আর এই চলমান পরীক্ষায় ঠেলার পরে কম বেশি সবাই উত্তীর্ণ হয়, কারণ পিছনে ফেরার সুযোগ থাকে না। একটু সময় গড়াতেই মেঘের অভিমান যেন গাঢ় হয়। জমজমিয়ে আসমান থেকে পড়ে বৃষ্টির কণা। আষাঢ়ে মেঘের মতো দাপট বাড়ায়। ঘড়ির কাঁটায় 11টা পার হচ্ছে। ওদিকে জ্যামেরও কোনো ছুটি নেই। প্রত্যেকটা গাড়ির উইন্ডো শিফট ওয়াইপার জল সরাতে ব্যস্ত। এক গাড়ি পরে দাঁড়ানো অ্যাম্বুলেন্সটি থেকে হঠাৎ তীব্র সাইরেন বেজে ওঠে। ঘুরতে থাকে লাল বাতি। ঝমঝমানো বৃষ্টির মধ্যে সাইরেন শব্দটা চারপাশটাকে কেমন ভীত করে তোলে। আশেপাশে মানুষের মনও জন্মে ক্ষীণ ভর্ত অনুভব। খেয়া ফের গ্লাস গলিয়ে মুখ বাহিরে করে দেখার চেষ্টা করে। পাশে গাড়িটার জন্য ঠিকমতো দেখতে না পেলেও স্পষ্টভাবে বুঝতে পারে বিপদে থাকা ব্যক্তিটি মুমূর্ষ অবস্থায় পরিণত হয়েছে। পারিপার্শ্বিক বিবেচনায় এবং মুহূর্তের কঠিন জ্যামের মধ্যে আটকা পড়া গাড়িটি মুক্ত হওয়া অসম্ভব। একদম মাঝামাঝি পর্যায়ে আছে তারা। বৃষ্টির বেগ কমে আসে, মেঘের গর্জন বাড়ে, আর সেই গর্জনের সঙ্গে সংমিশ্রণ হয় একজন পুরুষ মানুষের আর্তনাদ। খেয়ার গায়ে শিহরণ বয়ে দেয়। নিজের সর্বোচ্চ চেষ্টায় চোখের কার্যক্ষমতা দ্বারা বুঝতে চেষ্টা করে কি হয়েছে। পুরুষটির কণ্ঠভেদকারী কথা এতক্ষণে স্পষ্ট হয়। বৃষ্টি ভেজা সই নিয়ে অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে এসে সামনের গাড়িগুলোকে কেমন বৃথা সরানোর আর্জি করে যাচ্ছে। চেহারা তার উদ্ভ্রান্ত। কোন সুরে ভেসে আসছে, আমাকে দয়া করে যাওয়ার ব্যবস্থা করে দিন, আমার বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে গেছে, প্লিজ ভাই। খেয়ার শরীর কেঁপে ওঠে। এক অসহায় বাবা তার মেয়েকে বাঁচানোর তীব্র আকুতি জানাচ্ছে। বাবাটার কান্না আকাশ ফুঁড়ে বৃষ্টি নাই ভেঙে পড়ছে। খেয়া খেয়া খেয়াকে জানালার বাহির হতে টেনে তার সাইডে নিয়ে আসে। হাত দ্বারা বাহির পানে তাকানোর ইশারা করে বলে, ওই দেখ, একজন বের হয়েছে। খেয়া শৈলীর ইশারায় দৃষ্টি ফেলতে দেখি ধূসর রঙের শার্ট পরা এক ব্যক্তি বৃষ্টিতে ভিজে সামনে এগিয়ে যাচ্ছে। জমেদ গাড়িগুলোকে কৌশলে টপকে বাধাহীনভাবে চলা দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়ে। তার পিছু পিছু আরেকজন ব্যক্তিও একই কায়দায় যাচ্ছে। দুজনের চলনের ভাঁজ দেখে বোঝা যায় লোক দুটো বেশ দক্ষতা সম্পন্ন। ধূসর শার্টের পুরুষটি পিছনে থাকা পুরুষটিকে বাম দিকে যাওয়ার ইঙ্গিত দিয়ে সে সরাসরি ট্রাফিক পয়েন্টের দিকে এগিয়ে যায়। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সাথে কিছু একটা কথা সেরেই দ্রুত হাতে ট্রাফিক কন্ট্রোল ওয়ান্ড হাতে নেয়। মাঝ অবস্থায় দাঁড় করানো গাড়ি থেকে খেয়া স্পষ্টভাবে তার কার্যকলাপ দেখতে পেলেও ব্যক্তিটির মুখোপই বুঝতে পারে না। একে একে সামনে থাকা গাড়িগুলো বিশেষ কায়দায় তার হাতের ইশারার মাধ্যমে সাইডে চলে যায়। বাম দিকে যাওয়া ব্যক্তিটি তার সাথে কমিউনিকেটেড হয়ে সামনে থাকা গাড়িগুলোকে ডাইভারশন করে দিয়ে কিছুটা রাস্তা ফাঁকা করে। ঝুম বৃষ্টির মধ্যে
তিনজন ব্যক্তির কঠোর প্রচেষ্টায় সিগন্যাল পরিবর্তনের মাধ্যমে অ্যাম্বুলেন্সটি যাওয়ার পথ খুঁজে পায়। মাহাদীপের শার্ট ভিজে সুটাম দেহের সাথে লেপ্টে আছে, দৃঢ়তা সম্পূর্ণ মুখ এবং হাতের কাজ তার চলমান। মোটামুটিভাবে যাওয়ার পথ বের করে দিতেই অ্যাম্বুলেন্সটি দ্রুত বেগে ছেড়ে চলে যায়। অসহায় বাবা মাহাদীপের দিকে তাকিয়ে চোখ দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করলে মাহাদীপ ঠোঁটের কোণে খুবই ক্ষীণ হাসি ফোটায়। সেই ক্ষীণ হাসি অর্থানুভব বা আশ্বস্ত বাণী তার পেশা অনুযায়ী বোঝায়, সর্বত্র আমরা দেশের তরে। মানুষের মধ্যে মানবিকতা এখনো বেঁচে আছে। আব্দুল্লাহ আঙ্কেলের কথাই খেয়ার ধ্যান ভাঙ্গে। এতক্ষণ সে এক পলকে সামনে ঘটা দৃশ্যগুলো অবলোকন করছিল। মনের অজান্তেই দোয়া এসেছিল লোকটা যে মহৎ কাজটা করেছে সেটাতে যেন সফল হয়, বাচ্চাটাকে হসপিটালে নেওয়ার জন্য যেন পথ বের হয়। পুরো বৃষ্টি মাথায় নিয়ে অবশেষে সে সফল হয়েছে। লোকটার তাৎক্ষণিক নির্দেশনা, কৌশলগত বুদ্ধি দীর্ঘ কাজটাকে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে দিয়েছে। আশেপাশে সকল গাড়ি হতেই তিনজন ব্যক্তি প্রশংসা খেয়ার কানে যায়। তার ঠোঁটে ফুটে সন্তুষ্টের হাসি, চোখে প্রকাশ পায় কৃতজ্ঞতা। জ্যাম কেটে রাস্তা এখন পরিষ্কার। বৃষ্টি শেষ হতেই সবাই যেন দম ছেড়ে বাঁচে। গ্রিন লাইটের আলোটাও সাথে দেয় স্বস্তি। চাতক পাখি নাই অপেক্ষায় থাকার পর একে একে গাড়িগুলো নিজ গতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যায়। একটু আগের থমকে যাওয়া বিষণ্ণতা কাটিয়ে ওঠে সবার সাথে, প্রকৃতিও উৎফুল্ল হয়ে ওঠে। আঙ্কেল, সামনে দোকানটার সামনে একটু দাঁড়াবেন? শৈলী মসৃণ কপালে ভাঁজ ফুটিয়ে তুলে খেয়ার পানে চায়। তার চোখে ভেসে ওঠা প্রশ্ন মুখে আসার আগে জবাব পেয়ে যায় খেয়ার। একটা মিনারেল ওয়াটার লাগবে, গলা শুকিয়ে গেছে। এরকম পরিস্থিতি দেখে প্রশ্নের সদুত্তর শৈলী পায় না, অবশ্য উত্তরও নিষ্প্রয়োজন। খেয়ার অস্বাভাবিক পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার লক্ষণা তার জানা রয়েছে। গাড়ি থামতেই খেয়া পাবার এই দোকানের দিকে অসতর্কভাবে হঠাৎ পাশ কাটিয়ে যাওয়ায় একটা গাড়ি বৃষ্টিতে জমে থাকা ময়লা পানি তার গায়ে ছিটিয়ে দিয়ে যায়। কাদায় মাখা পানি সরাসরি তার শাড়িকে করে তোলে বিবর্ণ। মুহূর্তেই ঘটে যাওয়া ঘটনায় গাড়িটি কিছুটা সামনে গিয়ে থেমে দাঁড়ায়। ভুলের সংশোধিত রূপ হিসাবে হয়তো ক্ষমা বা দুঃখ প্রকাশ করত। খেয়া নিজের স্বাভাবিক মুখভঙ্গি পাল্টে অসহ্য চোখে গাড়িটির পানে চায়। আজকে দিনটাও কেমন এলোমেলো যাচ্ছে। মনের মধ্যে ক্রমশ বর্ধমান রাগকে উগরে দিতে সে শাড়ি কুচি ধরে সেই অপরাধী গাড়ির দিকে এগোয়। ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটি দাঁতে দাঁত চেপে সামনের দিকে তাকিয়ে থাকে। পাশে বসা ব্যক্তিটির চোখে চোখ রাখার সাহস তার হয়ে ওঠে না। কিছুটা আনমনা কিংবা অসতর্কতার কারণে ঘটে যাওয়া ঘটনায় অনুতপ্ত অনুভবগুলো মুক্তার নিশার থাকে। মাহাদীপ মাসফিন নামক ব্যক্তিটি তার জন্য সবসময় আতঙ্কের। সম্পর্কে ভাই হলো, ভাই শব্দটাকে অন্যের কাছে সবসময় আড়াল করে থাকে না তখন কোনো স্বজন প্রীতি। কাকভেজা শরীরটাকে কোনোভাবে পানি ছড়িয়ে নিলেও পোশাকটা বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাহাদীপের শ্রীগাল চক্ষু দুটো স্টিয়ারিংয়ে হাত রাখা শাহরিয়ারকে ভেদ করে আসে। নিঃসংকোচ ভঙ্গিতে গ্লাস নামিয়ে স্থিতিশীল অনুভূতি প্রকাশ করতে ঘাড় ঘোরায়। এক্সট্রিমলি সরি। একদিনের অর্ধ পরিচিত মুখ, অস্বস্তি পরিবেশ সৃষ্টির কারিগর। দাদিবুর কথা মতো থাপ্পড় খাওয়ার ব্যাপারে সে ছাড় দিয়েছে। অকেজো দাঁতটা উঠে গেছে বিনা ইঞ্জেকশনে, কিন্তু মারটা তো ইঞ্জেকশনের চেয়েও বেশি জোরে লেগেছিল। এই জন্য সে শুক্রিয়াকে স্কিপ করেছে। কিন্তু আজকের বিষয়টা, এটা কি ঠিক করেছে? খেয়াল রাগ তত্ত্ব করে ক্রোধে পরিণত হয়। সেদিনের যমুনার কথা পেট উগড়ে ঠোঁটের ডগায় এসে হাজির হয়। চোখ কি বান্দরবান ক্যাম্পে রেখে এসেছেন নাকি? যদি রেখে আসেন, অনুগ্রহ করে যুদ্ধ বিমানে করে নিয়ে আসুন। এভাবে চোখ রেখে ড্রাইভ করা একজন মেজরের ক্ষেত্রে দৃষ্টিকটু। মাহাদীপের ভুরু দুটো খুব সামান্য বেঁকে গেলেও নিজেকে শান্ত রাখে। এই পথটা তাকে আগে চেয়ে আরও বেশ ধৈর্যশীল করেছে। ক্যাপ্টেন থাকাকালীন ধৈর্য নিয়ে একটু বেগ পোহাতে হলো, এখন পরিস্থিতি পুরো চিত্র পাল্টে দিয়েছে। ম্যানারলেস মেজর। চোর উপাধি ভূষিত শেষে নতুন উপাধি ম্যানারলেস। মাহাদীপকে নতুন উপাধিতে ভূষিত করে খেয়া
বিলম্ব করে না। শাড়ি কুচি ধরে শুকনো গলা নিয়ে চলে যায় নিজস্ব গাড়ির দিকে। পানির তৃষ্ণা তার মিটে গেছে। তার ক্রোধে বশীভূত হয়ে খোপা হতে খুলে পড়া গাঁদা ফুলটাও রাগিনীর রাগী সবাই কুপকাত। এমপি মহোদয় ব্যস্ততম দিনের মধ্যাহ্নভাগ অতিক্রম শেষে লিভিং রুমে বসে রয়েছেন। সঙ্গে আছে তার শৈশবকালের বন্ধু সারফারাজ চৌধুরী। দুপুরে খাওয়া দাওয়ার পরে পারিবারিক গল্প জমেছে বেশ ঘনভাবে। গুলনাহার বানু পান চিবুতে চিবুতে বলেন, লেদাকালে আমার বাড়িই সারো নাই, আর এখন কত যুগ পরে দেখলাম বিদেশ পাইয়া দেশের কথা বুইলা গেছো। সরফরাজ চৌধুরী সম্মানের সহিত গুলনাহার বানুর কথার প্রতিক্রিয়া জানান। আজও এতকাল পর এসো বৃদ্ধার একই ধরনের কথার আজ দেখে মৃদু হাসেন। দেশে আসতে কার না মনে চাই বলেন চাচিমা, কিন্তু কর্মক্ষেত্রে তো পিছু ছাড়ে না, বাস্তবতা শেষ করে উঠতে পারি না। গুলনাহার বানু বুলবুলানো ঠোঁট চেপে বলেন, তোমাকেও হয়েছে একশো, এই কাম কাম কইরাই কব্বরে যাইবা। এত টাকার পেছনে সুইটা কি লাভ কত দেখি। অবশ্য তোমারই কি কমো, আমার পোলাও তো এইরকম, সারাদিন পিঁপড়া লাহান দৌড় পারে, 100-200 মানুষ আঠার মতো সিটকা থাকে। জহিরুল কবির মায়ের কথাই হালকা কেসে ওঠেন। এমপি হয়ে সবার মন জোগাড় করতে পারলেও শুধুমাত্র তার মায়ের মন আজ অবধি জোগাড় করতে পারল না। 50 বছরের রাজনৈতিক জীবনে মায়ের থেকে প্রকাশ্য সমর্থনও সে কখনো পায়নি, তবে বিশ্বাস অন্তরালে হয়তো পেয়েছে। রাজনীতি মানে বাস্তবতা চাচিমা। রাহো তোমার রাজনীতি, এসব আমার দুচক্কের বিষ। তোমার চাচাও এসআই পাস কইরা গেছে, আল্লাহর বান্দা আল্লাহ নিয়া গেছে, কয়া লাগে না তাও কই। একবার তোমার চাচার চেয়ারম্যান থাকাকালে 2 বস্তা চিনি চুরি করছিল। কপালের কি খেলা, পরদিন সকালেই খাইলো ধরা। আমার এই হতস্তারা পোলাও বলে সাথে আসিল, বাপে ফোলায় মিল্লা করছিল চুরি। গাও জুইরা সি সি সি। জহিরুল কবির পায়ের পর তোলা পা নামিয়ে ফেলেন। টান হয়ে বসে গলা খাকারি দিয়ে মায়ের উদ্দেশ্যে বলেন, মা এসব কি বলছেন? সত্য কথাই তো কইতাছি, এই হইল রাজনীতি। বাজান সত্য কই রাখ, তুই তো এমপি হইয়া বাপের লাহান চিনির বস্তা চুরি করস না? মা আপনার পায়ে ধরি। তৃতীয় বসে সিজিপিএ কত ছিল তোমার মা? জি আঙ্কেল, 2.79। 2-এর কোঠায় সিজি সরফরাজ চৌধুরীকে হয়তো খুব একটা খুশি করতে পারে না। তার মুখবই দেখে আন্দাজ করা যায় আরেকটু বেশি প্রত্যাশা করেছিলেন। কেউ বুঝতে পারে সামনে বসা এই অপরিচিত আঙ্কেলটা তার সিজি শুনে সন্তুষ্ট হননি। ইতিমধ্যে হয়তো তার মেধার মাননীয় ওনার মস্তিষ্কে প্রশ্ন তুলেছে। আসলে ব্যাপারটা হতে হবে এমন, কোনো গুরুজন যখন পড়াশোনার ফলাফল নিয়ে প্রশ্ন করবে সেটার উত্তর ফার্স্ট ক্লাস হতে হবে। যদি উল্টো হয়, এই এক ফলাফল তোমাকে সারা জীবন ভোগাবে। অথচ বন্ধু মহলে ঘটে বিপরীত। ভেজা কদ্দমাক্ত শাড়ি নিয়ে খেয়া দাদিবুর বসরত সোফার পিছনে দাঁড়িয়ে আছে। বাবার শৈশবকালের বন্ধুর সাথে ঘরে প্রবেশমাত্র সাক্ষাৎ হয়েছে। যদিও সে ফ্রেশ হয়ে এসে পরিচয় পর্ব সারতে চেয়েছিল, কিন্তু গুলনাহার বানুর কড়া সুর শুনে আর পা বাড়াতে পারেনি। অস্বস্তির চরম সীমায় নিজেকে ক্ষণে ক্ষণে আবিষ্কার করে দাঁড় করিয়ে রেখেছে। উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে যেহেতু পড়াশোনা করেছো, তাহলে তো অনেক গাছপালার সাথে তোমার পরিচিত রয়েছে, তাই না? বোকা প্রশ্ন। উদ্ভিদ বিজ্ঞানে কি শুধু গাছ থাকে? তার সাথে কত শৈবাল, ছত্রাক, প্লাঙ্কটন জড়িত সেটা কি জানে না? গাছপালা উদ্ভিদ বিজ্ঞানের প্রাণ হলো, এগুলো হচ্ছে তার শাখা প্রশাখা। আর দুনিয়া জুড়ে এত গাছপালার নাম, বৈজ্ঞানিক নাম মনে রাখা কি সম্ভব? খেয়া শুকনো চৌচির গলায় নিরসভাবে উত্তর দেয়, জানি কিছুটা। সরফরাজ চৌধুরী যেন আজ ভাইবা বোর্ডের আসন গ্রহণ করেছেন। ক্যান্ডিডেট হিসেবে পেয়েছেন খুশবু কবির খেয়াকে। সামনে শুধু কাগজে কলমের অভাব, কিন্তু তার প্রশ্নাত্মক মনোভাব দেখে বোঝা যাচ্ছে অতি শীঘ্রই সেটারও ব্যবস্থা করে ফেলবেন। জহিরুল কবির অবশ্য বেশ নিশ্চিন্তে আছেন, কারণ তার একমাত্র আতঙ্ক জননী গুলনাহার বানুর ইতিহাস পুনরুদ্ধার থেমেছে। তিনি চুপ্ত, দুনিয়া খুশ। তোমার পিছনের দেওয়ালে যে টানানো পেন্টিংটা রয়েছে, সেটাতে কি বোন দেখা যাচ্ছে বলো তো? খেয়া ঘাড় ঘুরাই
দেওয়ালে সাঁটানো বোনটাকে তার অচেনা লাগে। এই পেন্টিংটা আবার কবে ঝোলানো হলো, নাকি আগে ঝোলানো হয়েছে? নিষ্প্রয়োজনীয় বস্তু হিসেবে হয়তো তার চোখে পড়েনি। গলা কাঠ হয়ে যায় তার। উত্তরটা দিতে না পারলে মানসম্মান নিয়ে টানাহেসের মধ্যে পড়তে হবে। প্রশ্নকর্তা বাড়িতে গিয়ে তার সকল আত্মীয় স্বজনকে ঢোল পিটিয়ে জানাবে তার বন্ধুর মেয়ে পড়াশোনা জানে না, বাবার ক্ষমতাই হয়তো ভার্সিটিতে চান্স পেয়েছে। কিন্তু না, এটা সত্য না। সে নিজের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে। খেয়ার আফসোস হয়, খুব আফসোস। চোখের সামনে থাকা প্রশ্ন না পড়ে পরীক্ষার হলে যখন দেখে সেই প্রশ্নটাই এসেছে ঠিক সেরকম। লম্বা লম্বা গাছ, সুচালো পাতা বেশ চেনা চেনা, তবুও কেমন অচেনা। কোথাও নিশ্চয়ই সে দেখেছে। পারবে না। গুলনাহার বানু শব্দ করে পান চিবোয়। তার চশমা পরা ঘোলাক চোখ খেয়ার দিকে নিবদ্ধ। তার শক্তপোক্ত মনোভাব দেখে খেয়া দম টানে। এই বুঝি বিস্ফোরণ ঘটিয়ে ছাড়বে। এই সেমরি পড়া পারস না? খেয়া জিব্বা দ্বারা শুকনো ঠোঁট ভিজায়। অজুহাত হিসেবে সে বলবে পেটে এসেছে কিন্তু মুখে আসছে না। তারও উপায় নেই। দাদিবু নির্ঘাত ইসুপগুলের ভুসি গলিয়ে খাইয়ে দিবে। অতঃপর বলবে যা বাথরুমে সেরে আয়। তার মতে পেট থেকে কথা বের যে কোনোভাবেই করা গেলেই হলো। কথা কস না কা? দাদিপুর কড়া ধমকে খেয়া নড়ে চড়ে ওঠে। এই মুহূর্তে লম্বা এবং সুচালো পাতা দেখে তার মাথায় শুধু বাঁশপাতার কথাই ঘুরছে। বাঁশপাতা না হলেও হতে পারে এটা তার সৎ ভাই। নিজের ব্রেনের উপর আর চাপ না দিয়ে অগোছল স্বরে বলে ওঠে বাঁশবন। সরফরাজ চৌধুরী খেয়ার উত্তর শুনে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানান না। জহিরুল কবির মেয়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ভাইবা বোর্ডে মেয়ে যে তার বেশ ঘাবড়ে আছে সেটা লক্ষ্য করেছেন। এটা পাইন বন। সাওয়ালের জবাব শুনে খেয়া জোরপূর্বক হাসে। রাখা হয় পেন্টিংটার উপর। বাঁশবন কাশবন ছেড়ে পাইন বন হওয়ার কি দরকার ছিল? আর এটা এখানেই বা কেন লাগাতে হবে? শুনো মা, পড়াশোনার পাশাপাশি বাহ্যিক জ্ঞান অর্জন করতে হবে। শুধু মুখস্থ করে পাস মার্ক তুললে হবে না। পাইন বন ছাড়াও আরও অনেক কিছু আমাদের দেশে রয়েছে, সেগুলোর কাছে গিয়ে পর্যবেক্ষণ করবে। সিলেট চট্টগ্রাম ট্যুর দিবি। নতুন নতুন গাছপালার সাথে পরিচিত হবে। নোট করে রাখবে। গুলনাহার বানু ছেলের পানে চান। কপাল ভাঁজ করে কড়া গলায় বলেন তোর লাইগা মাইয়া গুণ এমন গোবর মাথা হইতাছে। কত কই চল তোর ফুফুর বাড়ি গুইরা আহি সিলেটে। নদীর কান্দা মান্দা কত কি আছে সব গুইরা গুইরা দেখমু। এই সেমরিরা তো কোনোদিন পুকুরে নামেই নেই। ওইখানে নদীও আছে। শহরে থাইকা থাইকা পুতুল বানাইছে মায়া গুনে। কয়দিন পর গরুপ দেখলে কইব ছাগল। চাচিমা কথাটা মন্দ বলে নাই জহির। জহিরুল কবির মায়ের অভিযোগ মাথা পেতে নেন। মাতার কখনোই ভুল হতে পারে না এমন মনোভাব নিয়ে বলেন খেয়া খুব খারাপ তোমার পারফরমেন্স। কয়দিন পর অনার্স শেষ করবে, এখনও যদি এমন অবস্থা থাকে তাহলে খুবই মুশকিল। পড়াশোনায় মনোযোগী হও, গাছপালা চিনতে শেখো, আর সামনে ছুটি থাকলে জানিও। স্যার এখন বের হতে হবে, কার্যালয়ে মিটিং শুরু 5টায়। জহির সাহেবের বিয়ে আসাদের আগমনে গোল বৈঠকের সমাপ্তি ঘটে। শেষ হয় ভাইবার আনুষ্ঠানিকতা। ফোনের দিকে তাকিয়ে জহির সাহেব উঠে পড়েন। পরনের পাঞ্জাবি টান টান করে বলেন আচ্ছা তোমরা তাহলে গল্প করো, আমি আসছি। চলো আমিও যাই তোমার সাথে। খেয়া গুলনাহার বানুর কবল থেকে বাঁচতে গেলেই কেটে পড়ে। এই সময় তার সামনে থাকা মানে অজস্র গুলি হজম করে বুক ঝাঁঝরা করা। এমনিতেই সে অকৃতকার্য হয়েছে, তার উপরে আজকের অনুষ্ঠানটাও মিস গেছে। সব গন্ডগোল সব। বন্ধুমহল অ্যাটেনশন, সবাই কল কনফারেন্সে থাকো। এক মুহূর্তে এমপি কন্যা মিস খুশবু কবির খেয়া আমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটা বক্তব্য তুলে ধরবেন। আমাদের উচিত তাহাকে যথার্থ সম্মান দিয়ে কথাখানা শোনা। শৈলীর শৈল্পিক উপস্থাপনায় তিশা, উৎস, নিনাদ এবং রাফা চুপ হয়ে যায়। শুধু কল্প উৎসাহ বাড়িয়ে জিজ্ঞেস করে প্লিজ ম্যাম শুরু করুন। 7 জনের এই বিশেষ গ্রুপটার নাম হচ্ছে হেপ্টা গ্রুপ। ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত গ্রুপ, যেখানে বিদ্যমান একের ভিতর সব। প্রথম বর্ষের শেষ থেকে চতুর্থ বর্ষের এখনও ধুকে ধুকে এই একটা মাত্র সার্কেল এখনও বেঁচে আছে। রাগ, অভিমান, দ্বিমুখিতা, কাটাকাটি প্রকাশ পেল সাময়িক শব্দ অবধি তা গড়িয়ে
পরবর্তীতে মেরামত করে নিয়েছে নিজেরাই। জোরে তালি দিয়ে হলেও টেনে নিয়ে যাচ্ছে সামনে। আগামীকাল বৃহস্পতিবার আমরা সিলেট ট্যুর দিচ্ছি। কেয়ার ঘোষণার সাথে সাথে রাফা উত্তেজিত হয়ে পড়ে, কণ্ঠে অবাক এবং প্রফুল্লতার সংমিশ্রণ ঘটিয়ে বলে, লে আরে বন্ধু, হঠাৎ সিলেট? ওয়াও, কত মজা। রাফার মন্তব্য শেষে শৈলীর কণ্ঠভেদ করে আসে দুঃখী স্বর। সিলেট যাচ্ছিস? আচ্ছা যা, একটাবার বললিও না। ভালোই ফ্যামিলি ট্যুর চলছে। উৎস, কল্প এবং তিশা নিজস্ব মতামত প্রকাশে বাধাপ্রাপ্ত হয়। তার আগের খেয়া বিরক্ত চিত্রে বলে, মূর্খের দল, চুপ কর। আমি আমাদের গ্রুপের কথা বলেছি। আমরা হ্যাপটা গ্রুপ ট্যুরে যাব। কনফারেন্সে থাকা 6 জনের থেকে একসাথে ভেসে আসে অবোধক শব্দ। ঠাউর করতে পারে না কিভাবে হঠাৎ তারা সিলেট ট্যুরে যাচ্ছে। এই মুহূর্তে একসাথে থাকলে হয়তো মুখ চাউচাই একটা ব্যাপার ঘটত, কিন্তু ফোনের আপডালে থেকে তা পারছে না। আমি কি ভুল শুনছি? বাকি সদস্যগণ প্লিজ ক্লিয়ার করো, এমপি ক্যান এসব কি বলছে? উৎসাহের কথাকে এড়িয়ে শৈলীর কষ্টটাকে ছিনিয়ে নিয়ে তিশা বলে ওঠে, খুব কষ্ট পেলাম। আমাকে ছাড়াই তোরা সিলেট ট্যুর প্ল্যান করে ফেলেছিস, বুঝতে পেরেছি। আমাকে ছাড়া এখন সব হয়। তোরা যা, আমি যাব না। বেলকনিতে বেতের মোড়ায় বসা ছেড়ে তার উপর উঠে দাঁড়ায় খেয়া। লোহার গ্রিল হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রাগের বহিঃপ্রকাশ ঘটায়। দাঁতে দাঁত চেপে কঠিন চক্ষু দৃষ্টি স্থাপন করে। আর একটা কথা কেউ বলবি তো আমি কল কেটে নিশ্চিহ্ন হয়ে যাব। সমস্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে ফেলবো। আমাকে কেউ আর খুঁজে পাবি না। উৎস উত্তপ্ত বালিকণায় ঠান্ডা জল ছিটানোর চেষ্টা করে। সবাইকে থামাতে বলে ঠান্ডা স্বরে বলে, প্লিজ বলুন ম্যাডাম। আগামী 2 দিন তো ছুটি রয়েছে। রবিবার আর সোমবারটা সবাই ম্যানেজ করে নিব। কালকে রাতের ট্রেনে সবাই সিলেটের উদ্দেশ্যে বের হব। সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ সিলেট ট্যুর তোর মাথায় আসলো কেন? নিনাদের প্রশ্নে খেয়ার ভাঁজ কিত কপাল সমান্তরাল হয়ে যায়। নিজের ব্যর্থতাকে মাটি চাপা দিয়ে হয়ে ওঠে আত্মবিশ্বাসী। যে আত্মবিশ্বাসে স্পষ্ট হয় সিলেট শ্রীমঙ্গল জুড়ে যা যা গাছপালা রয়েছে সব কিছু সে হাতে কলমে চিনে আসবে, অতঃপর মুখস্থ করবে। বাবার পরিচিত অপরিচিত সব বন্ধুদের ছড়া কেটে কেটে গাছের নাম বলে শোনাবে। কেউ শুনতে না চাইলেও জোর করে শোনাবে। দাদিপুর কানে কাছে ঘ্যান ঘ্যান করবে। অতঃপর উদ্ভিদ বিজ্ঞানের জায়গায় সে হয়ে উঠবে গাছ বিজ্ঞানী, গাছের রানী। মানুষ ট্যুরে যায় এনজয় করতে, রিফ্রেশমেন্ট হতে। আমাদের 2য় বর্ষে স্টাডি ট্যুরের পর আর কোথাও যাওয়া হয়েছে? এই একঘেয়েমিটা কাটাতেই ট্যুরের পারফেক্ট সলিউশন। 6 জনের কণ্ঠ হতে সমর্থন বাণী আসে। হেপটা গ্রুপ 3.5 বছরে ঢাকার বাইরে কখনো বের হয়নি। বদ্ধ কুটিরে নেয় 4-5টা বৃত্ত এঁকে নিয়েছিল। এবার বৃত্তের দাগ মুছে ফেলার পালা। গল্প এবং রাফার সমর্থন পেতেই কেয়ার মুখে হাসি ফোটে। উদ্দেশ্য সফরের পথে, কিন্তু বাকিগণের নীরবতায় প্রশ্ন ছুড়ে বলে তারা কি করবে। সমস্যার জাহাজ সর্বপ্রথম বন্দরে ভিড়ায় শৈলী। নাটকের অংশতে যখন দুঃখীর পাঠ করতে দেওয়া হয় সেরকম রপ্ত করে বলে, মামুনি বাবা রাজি হবে না, আমাকে একা ছাড়বেও না। খেয়া শৈলীর সমস্যার সমাধান আগে থেকেই প্রস্তুত করে রেখেছিল। কিছুটা আন্দাজও করেছিল এমনটাই হয়তো হবে। আঙ্কেল আন্টিকে রাজি করানো আমার কাজ, তুই রিল্যাক্স থাক। এবার পরবর্তী জন মুখ খুলো। সিরিয়ালে এবার আসে তিশার পালা। কণ্ঠে কিছুটা দ্বিধা মিশিয়ে শুরু করে, মানে তোরা তো জানিস তোদের ভাইয়া কতটা স্ট্রিক্ট পারসন। আমাকে এইভাবে একা যেতে পারমিশন দিবে না। আমি যদি চাইও তোদের ভাইয়া অনেক কষ্ট পাবে। তোরা তো এইটাও জানিস। ও আমাকে কত ভালোবাসে। যার কথা শেষ হওয়ার আগেই বাকি 6 জন সুর টেনে সমস্বরে তা সম্পূর্ণ করে। লজ্জায় আড়ষ্ট হয়ে যায় তিশা। বাকি গুণ দীর্ঘ সময় ফেললো সেটা সে কর্ণপাত করে না। এই ভাইয়া প্রজাতি এসে তাদের বন্ধু মহলের সকল কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। তোরা যদি ওকেও হ্যাপটা গ্রুপ ব্যতীত কেউ অ্যালাউ নয়। সে তোমার যতই কলিজা যতই চামড়া হোক না কেন, তুই আউট। পরবর্তী। সিরিয়াসলি আমার যেতে প্রবলেম নেই কোনো, জাস্ট রূপকথাকে ম্যানেজ করতে হবে, তাই তো?
আই মিন তুই যে যাবি সেটা ওকে না জানিয়ে যাবি। এবং আমাদের বলতে হবে উৎস সোনার উঁচু খুঁজতে গিয়েছে, অতি শীঘ্রই ফিরে আসবে, চিন্তা করো না মেয়ে। উৎসের মুখের কথা রাফা গড়গড় করে নিজেই বলে সমস্যার সমাপ্তি ঘটায়। এসব কাহিনী তাদের মুখস্থ হয়ে গেছে বিদায় মুখ খোলার আগেই পৌঁছে যায় খেয়া তপ্ত নিঃশ্বাস ছাড়ে। বাচ্চা মানুষের সাথে প্রেম করলে এই এক সমস্যা। বাই দ্য ওয়ে, পরবর্তীতে নিনাদ ট্রার্ট করো।